দেখো প্রিপোজিশন, আজকে আমরা প্রিপোজিশন পড়বো। তো লেখাগুলো ঠিকঠাক মনে প্রথম দিকে কিছু বোঝা যায় না, তুমি একটু আমি বলবো খাতায় পেন সাথে রাখো, কোনো জিনিস বোঝা না গেলে তখন ওটা লিখে নিবে। প্রিপোজিশন কোনগুলো? এ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড দ্যাট শেয়ার্স ইট রিলেশন উইথ এ নাউন অর হচ্ছে তোর কি প্রোনাউন। তাহলে নাউন আর প্রোনাউন এই দুটোকেই হচ্ছে তোর কোয়ালিফাই করে কে? প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন লেখাগুলো বোঝা যাচ্ছে না আর বড় করবো? হুম, আমি তো ওখানে দেখি না, আমি আমার খাতা থেকেই হ্যাঁ দেখি। আমিও তো খাতাটা নিয়েই হুম, দেখতেছি। ঠিক আছে। দেখ হ্যাঁ, ও কি হুম বলছে লেখাটা ঠিক আছে হুম কিনা হুম এটাই হুম হুম দেখি। হুম। প্রিপোজিশনের অনেকগুলো ভাগ আছে। টাইমের জন্য কি হয়, জায়গার জন্য কি হয়, এগুলো আমাদের দেখতে হবে। যেমন হচ্ছে তোর ফর ফিক্সড টাইম, যদি কোনো একটা ফিক্সড টাইম থাকে সেক্ষেত্রে অ্যাট বসবে। যেমন অ্যাট 5 AM, অ্যাট 10:03 PM, তারপরে অ্যাট নুন। নুন মানে কি হচ্ছে তোর মধ্যাহ্ন। অ্যাট একটু দাঁড়াও তো, একটু দাঁড়াও, হুম হেডফোনটা ঠিক করি। হুম ঠিক করো। বলো। ওই হ্যালো, বল। শোনো আজকে অল্প হ্যাঁ, বলো তাড়াতাড়ি বলো। একটু বসে। আচ্ছা ঠিক আছে, যত দূর দেখা যায় তত দূর করা যায়। কে ওই যে ভাত করা খাবে না, পরে চিকেন পেপারছে। আচ্ছা দেখো, অ্যাট মিডনাইট, তারপরে অ্যাট ডন, এগুলো কি একটা ফিক্সড টাইম। অ্যাট নাইট, অ্যাট ব্রেকফাস্ট, অ্যাট লাঞ্চ। তোমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে। নুনের আগে কি বসে, মিডনাইটের আগে কি বসে, নাইটের আগে কি বসে, ব্রেকফাস্টের আগে কি বসে, লাঞ্চের আগে কি বসে, অ্যাট বসে এগুলোতে সব। এবার দেখো, ফর ডিউরেশন বিফোর দ্য নেমস অফ মান্থ, ইয়ার অথবা টাইম। কোনো ডিউরেশন যদি বোঝায়, যেমন হচ্ছে তোর কি ইন দ্য মর্নিং। মর্নিং মানে কি সকালে অনেকটা সময় মর্নিং থাকে, 12টার আগ অবধি মর্নিং থাকে। তাহলে কি হবে এখানে? ইন দ্য মর্নিং। ইভিনিং সেরকমভাবে ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, তারপরে হচ্ছে তোর কি ইন দ্য ডে, ইন দ্য নাইট। ও নাইটে আবার অ্যাটও হয়, আবার হচ্ছে তোর ইনও হয়, সেটা হচ্ছে তোর সেন্টেন্স বিশেষে হবে। হ্যাঁ, এবার হচ্ছে তোর ইন জানুয়ারি, তারপরে আরো নিচে আসে, তারপরে পেজটাকে একসঙ্গে লাগা লাগতো। তারপরে দেখো ইন ফেব্রুয়ারি, ইন 1995, ইন 2016। মুখের মধ্যে পোকা ঢুকলো রে। ধ্যাস, পোকাগুলো বহুত ডিস্টার্ব করে। তারপর দেখো ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। তাহলে ওয়ার্ল্ড ওয়ার যে আছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেটা হচ্ছে অনেক দিন ধরে চলেছিল, তাহলে এক্ষেত্রে একটা ডিউরেশন বোঝাচ্ছে, এর জন্য সামনে ইন বসেছে। আবার দেখো কি হচ্ছে অ্যাট লাঞ্চ, অ্যাট হচ্ছে তোর ডিনার, অ্যাট হিজ ফ্রেন্ড, অ্যাট হিজ ফ্রেন্ড না, অ্যাট হিজ বেড টাইম। বেড টাইম মানে শোয়ার সময়। তারপরে অ্যাট দ্য ডিপারচার, মানে হচ্ছে তোর ট্রেন যখন ছাড়ে সেটাকে, সেই সময়টাকে বলা হয় ডিপারচার। তারপরে অ্যাট দ্য অ্যারাইভাল, মানে যখন ট্রেন পৌঁছায় সেটাকে বলা হয় অ্যারাইভাল। ট্রেন আসে আর কি, পৌঁছায় স্টেশনে। আবার ফর দ্য নেমস অফ দ্য ডেজ অর ডেটস, দিন আর হচ্ছে তোর ডেটের নামের সময় হচ্ছে তোর কি বসে? অন বসে। যেরকম হচ্ছে তোর অন মন্ডে, অন টুইসডে, তারপরে অন 15 আগস্ট, তারপরে হচ্ছে তোর কি অন দ্য রিপাবলিক ডে, এটা হচ্ছে কি একটা ডে এর নাম। তারপরে হচ্ছে তোর অন দ্য নিউ ইয়ার্স ডে, অন দ্য ক্রিসমাস ডে, অন হিজ বার্থডে, বার্থডে ওটা একটা ডে এর নাম। তারপরে অন হিজ ম্যারেজ অ্যানিভার্সারি, অন দ্য ওয়ার্কিং ডে, অন দ্য হলিডে, এইসব হচ্ছে তোর কি ডে এর নামের আগে সবসময় কি বসবে? অন বসবে। তারপরে দেখো ইউজ অফ অ্যাট, ইন অ্যান্ড অন, রেফারেন্স অফ প্লেস। প্লেসের ক্ষেত্রেও আবার এদের হচ্ছে ব্যবহার হয়। যেমন হচ্ছে তোর কি অ্যাট দ্য ডোর, ফর দ্য পয়েন্ট, যদি কোনো পয়েন্টে যদি আমরা থাকি সেটাকে বলা হয় কি, সেটার ক্ষেত্রে আমার এর অ্যাট বসবে। যেমন হচ্ছে তোর কি দরজা, দরজা কি একটা এন্ট্রি আর হচ্ছে তোর এক্সিট পয়েন্ট অফ হচ্ছে একটা ঘরের। যেমন হচ্ছে তোর গেট, গেট হচ্ছে তোর একটা বাড়ির হচ্ছে কি এন্ট্রি পয়েন্ট অথবা এক্সিট পয়েন্ট, সেক্ষেত্রে কি বসবে? এগুলোতে অ্যাট বসবে। তারপরে অ্যাট দ্য এক্সট্রিম,
এক্সট্রিম নয়, এটা এন্ট্রান্স, ENTRANC, এন্ট্রান্স মানে হচ্ছে তোর যেখান দিয়ে হচ্ছে তোর বাড়িতে প্রবেশ করে, এটা একটা গেট টাইপের, তাহলে হচ্ছে তোর অ্যাট দ্য এন্ট্রান্স। অ্যাট দ্য এক্সিট সেটাও এরকম। অ্যাট দ্য স্টেশন, অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, এই সবগুলোতে হচ্ছে তোর কি বসবে, আমার অ্যাট বসবে। তারপরে দেখো ফর সার্কেল প্লেস মানে চারিদিকে হচ্ছে তোর ঘেরা আছে, সেই সমস্ত জায়গায় ইন বসবে, যেমন ইন দ্য রুম, ইন দ্য ক্লাসরুম, ইন দ্য হল, সিনেমা হল, ইন দ্য পার্ক, তারপরে ইন দ্য স্টেডিয়াম, ইন দ্য হচ্ছে তোর কি রেস্টুরেন্ট, এই সব ক্ষেত্রে কি বসবে, আমার ইন বসবে। এর পিছনেও আছে, হ্যাঁ। তারপরে অ্যাট আবার রেলওয়ে স্টেশন আছে, অ্যাট দ্য বাস স্টেশন, অ্যাট দ্য বাস স্টপ, অ্যাট দ্য এয়ারপোর্ট, অ্যাট দ্য হচ্ছে তোর কি স্টেডিয়াম, অ্যাট দ্য হচ্ছে তোর কি রেস্টুরেন্ট, মনে হয় আবার লিখছি এটা রেস্টুরেন্ট, হ্যাঁ রেস্টুরেন্ট দুবার লেখা হয়ে গেছে মনে হচ্ছে। তারপরে ইনটা দেখো, ইন দ্য বাস, বাসের ভিতরে যখন থাকবি তখন ইন দ্য বাস, ইন দ্য কার, তারপরে ইন দ্য ট্রেন, ইন দ্য ব্যাগ, তারপরে ইন দ্য পার্স, ইন দ্য, এটা হচ্ছে তোর স্ট্রিট মনে হচ্ছে, স্ট্রিট, এটা হচ্ছে স্ট্রিট, STREET, স্ট্রিট, স্ট্রিটের ক্ষেত্রে সবসময় ইন বসবে আবার। তারপরে ইন দ্য ফিল্ড, তারপরে হচ্ছে ওপেন সারফেস, যদি কোনো সারফেসে আসিস তার উপরটা যদি খোলা থাকে তখন সেটা ক্ষেত্রে আমার অন বসবে, যেমন হচ্ছে তোর অন দ্য টেবিল, অন দ্য রুফ, অন দ্য হেড, অন দ্য শোল্ডার, SHOULDA শোল্ডার মানে কাঁধে, অন দ্য ওয়ে মানে রাস্তায় চলার পথে, অন দ্য রোড, সেক্ষেত্রে ইন দ্য রোড হবে না কখনো। অন দ্য কভার পেজ, অন দ্য বিচ মানে হচ্ছে সমুদ্র সৈকত, তারপরে অন দ্য ডেস্ক মানে হচ্ছে তো টেবিল, ডেস্কটপ টেবিল টাইপের, অন দ্য গ্রাউন্ড, তারপরে অন দ্য প্লেগ্রাউন্ড, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে তোর অন বসবে, এগুলো একটু মাথায় রাখবে। এই গেল হচ্ছে, এইগুলো হচ্ছে তোর আমাদের অ্যাড, ইন আর হচ্ছে অনের স্থান বিশেষে আর সময় বিশেষে ব্যবহার। এবার আসবে কিছু স্পেসিফিক প্রিপোজিশনের রুল, যেমন ইন কখন বসে। একটা বড় জায়গা ধরে নাও, এই একটা বড় জায়গা, এই বড় জায়গার মধ্যে ছোট জন্য একটা জায়গা থাকে, সেক্ষেত্রে আমার বড় জায়গার ক্ষেত্রে হচ্ছে আমার ইন বসে, যেরকম হচ্ছে তোর একটা বড় জায়গায় যদি একজন ব্যক্তি থাকে তাহলে তাকে খুঁজতে কি অনেক সময় লাগবে, সেক্ষেত্রে কি হবে ইন, যখন হচ্ছে তোর নট ট্রেসেবল ইজিলি মানে সহজে খোঁজা যাবে না, তেমন ইন দিল্লি, ইন কলকাতা, এসব বড় শহরের নাম। এবার অ্যাট কখন বসবে, যখন হচ্ছে তোর কি ধর এই একটা ছোট জায়গা তার মধ্যে একজন আছে, তাহলে একে খুঁজতে কি আমার বেশিক্ষণ সময় লাগবে না, ইজিলি ট্রেসেবল মানে হচ্ছে কি সহজে খোঁজা যায়। তাহলে হি লিভস অ্যাট কোচবিহার, হি লিভস অ্যাট শিলিগুড়ি, এই সমস্ত ক্ষেত্রে কি হবে আমার অ্যাট বসবে, যেমন ছোট শহরগুলো। এবার অ্যাট ইন কখন একসঙ্গে বসবে, যেরকম হচ্ছে তোর একটা বড় জায়গার মধ্যে একটা ছোট জায়গা যদি থাকে সেক্ষেত্রে অ্যাট ইন দুটোই একসঙ্গে বসবে, হি লিভস অ্যাট দিনহাটা ইন কোচবিহার। তাহলে কোচবিহারের একটা সাব ডিস্ট্রিক্ট হচ্ছে তোর কি সাব ডিভিশন দিনহাটা, সেক্ষেত্রে কি হবে এর আগে অ্যাট আর কুচবিহার আগে ইন, তাহলে এই দুটার সাপেক্ষে বড় কে কুচবিহার, তাহলে কুচবিহার আগে কি বসলো ইন বসলো আর ছোটটার আগে অ্যাট বসলো। এই গেল হচ্ছে ইন অ্যাট এর ব্যবহার। এবার আসো 4 নম্বর রুলে, 4 নম্বর রুলে কি বলছে, দ্বারা পেজটা বড় করি। 4 নম্বর রুল বলছে ইন কেস অফ ডিরেকশন, ডিরেকশনের ক্ষেত্রে সবসময় টু বসে, যেমন শ্রীলঙ্কা ইজ টু দ্য সাউথ অফ ইন্ডিয়া, তাহলে শ্রীলঙ্কা কোন দিকে আছে, ভারতের সাউথে আছে, সেক্ষেত্রে আমার ডিরেকশন বোঝানোর জন্য টু বসানো হয়েছে। এবার অনের ব্যবহার, এই একটা সারফেস রয়েছে, কি বললো আগেরটা শুনলাম না। হ্যালো, আগেরটা হচ্ছে তোমার টু এর ব্যবহার, টু কখন বসে ইন কেস অফ ডিরেকশন মানে হচ্ছে যদি কোনো দিক বোঝায় সেক্ষেত্রে আমার টু বসবে, যেমন শ্রীলঙ্কা ইজ টু দ্য সাউথ মানে শ্রীলঙ্কা ভারতের পশ্চিম দিকে রয়েছে, না পশ্চিম দিকে দক্ষিণ দিকে রয়েছে, তাহলে সেক্ষেত্রে ইংলিশে লেখার সময় এই টু বসাতে হবে দিকের ব্যবহার বলার জন্য, যেমন শ্রীলঙ্কা ইজ টু দ্য সাউথ অফ ইন্ডিয়া, এখানে টুটা আমার কি এই ডিরেকশনের জন্য বসেছে। এবার আসো 5 নম্বর পয়েন্টে, অন, অন কখন বসবে, অন যখন হচ্ছে বসবে তখনই যখন হচ্ছে তোর কোনো একটা এই ধরো হচ্ছে আমার সাবজেক্ট, মানে সারফেস, এই সারফেসের উপর কোনো একটা বস্তু আছে যেটা হচ্ছে তোর টাচ করে আছে এই সারফেসটাকে, আর সেটা হচ্ছে তোর নড়াচড়া করছে না, একদম স্ট্যাবল হয়ে আছে, তো সেক্ষেত্রে কি হবে আমার অন বসবে, যেরকম হিমালয়া স্ট্যান্ড অন দ্য নর্থ অফ ইন্ডিয়া, তো সেক্ষেত্রে আমার কি হবে এখানে অন বসবে। এবার 6 নম্বর দেখো, ওভার, ওভার কখন হবে,
যখন একটা সারফেস আছে, এই সারফেসের উপর দিয়ে একটা বস্তু উড়ে যাচ্ছে, অথবা হচ্ছে তোর কি উড়েই তো যাবে, যেহেতু টাচ হবে না এখানে, আগেরটা যেরকম টাচ ছিল এখানে টাচ হচ্ছে না। আর হচ্ছে বস্তুটা কি মুভিং অবজেক্ট, মানে উপর দিয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? এক্সাম্পল, দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার কলকাতা, সেক্ষেত্রে আমার ওভার বসবে। এবার 2 নম্বর একটা উদাহরণ, যেরকম যদি কোনো একটা ব্যারিয়ার থাকে সেটাকে যদি আমরা ডিঙিয়ে যাই, সেক্ষেত্রে হচ্ছে তোর কি হবে? আমার ওভার আসবে। যেমন দ্য কাউ জাম্পড ওভার দ্য ফেন্স, ফেন্স মানে হচ্ছে তোর কি বেড়া, বেড়াটাকে ইংরেজিতে বলা ফেন্স, FANCE। একটু বানামটা দেখে নিস তো, ফেন্স বানামটা বোঝা যাচ্ছে না এখানে। তো এই গেল, এখানে কোনো অসুবিধা আছে? বুঝছি। হালকা, হ্যাঁ সে হুমটা কবা জোরে, নাহলে তো আগানো যায় না। হুম, এবার পরেরটা দেখো। হ্যাঁ, 7 নম্বর। হুম 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 হুম। 7 নম্বর দেখো, হচ্ছে তোর অ্যাবভ, অ্যাবভ কখন বসবে? এরকম হচ্ছে তোর এই একটা সারফেস রয়েছে, সারফের উপরে একটা বস্তু আছে, সেটা হচ্ছে টাচ করে নেই, কিন্তু সেটা হচ্ছে তোর কি ফিক্সড অবজেক্ট, মানে এটা নড়াচড়া করছে না, কিন্তু এমনি উপরে রয়েছে। সেক্ষেত্রে কি হবে? আমার অ্যাবভ বসবে। যেমন দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড, বোঝা গেল? সেখানে হচ্ছে তোর অ্যাবভ বসবে। ঠিক করে বলো, ঠিক করে বলো, শোনা যাচ্ছে না ভালো করে। আর কত জোরে কই? যেমন হচ্ছে তোমার অ্যাবভ, অ্যাবভ কখন বসবে? যখন এই ধরো হচ্ছে তোর সারফেস রয়েছে একটা, এই সারফেসের উপরে একটা বস্তু রয়েছে, সেটা হচ্ছে তোর কি সারফেস থেকে টাচ করেনি, আর বস্তুটি উপরে হচ্ছে তোর ফিক্সড হয়ে আছে। যদি রানিং অবস্থায় থাকতো তাহলে কি হতো? ওভার হতো। যেহেতু ফিক্সড আছে, সেক্ষেত্রে আমার অ্যাবভ বসবে। যেরকম দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড, তাহলে স্কাইটা কি আমার উপর, মাথার উপর ফিক্সড আছে, সেটা আর নড়াচড়া করতেছে না আকাশটা, তো এই ক্ষেত্রে আমার অ্যাবভ বসলো। এবার দেখো 8 নাম্বার। 8 নাম্বার কি আছে? আপ, আপ কখন বসবে? যখন কোনো একটা সিঁড়ি ডিঙিয়ে আমরা উপরে উঠতে থাকবো, এরকম কোনো সিচুয়েশন আসলে সেখানে আপ বসবে। যেমন হচ্ছে মাউন্টেন, মাউন্টেন ওঠার সময় কি ধাপে ধাপে উঠি, তো যেমন এক্সাম্পল দেখো, হি ক্লাইম্বড আপ দ্য হিল, এখানে আপটা এই জন্যই বসলো কারণ কি হিলে ওঠার সময় কি আমরা ধাপে ধাপে উঠি, এই ধাপে ধাপে ওঠার জন্য সেখানে আপ ব্যবহার হবে। এই গেল হচ্ছে তোমার 7, 8। এবার আসো। হ্যালো তো, হ্যালো, হুম, বললাম কি যদি আমি জাম্প করে উঠি এটা, জাম্প করে উঠলেও কি তুই তো ধাপে ধাপেই উঠবি আপ। আমি পাহাড়ে উঠলাম, ওভার হবে না, ওভার হবে না, ওভার কেমন জাম্প করে হবে? করে উঠ। তোরা কি কোনো কিছু ডিঙিয়ে যাচ্ছিস পাহাড়টাকে এক লাফে? না ওভার তো হবে না, মানে কি অন, হবে? অন, আপ হবে। আরে আপ তো হিলের ক্ষেত্রে হলো, আমি যদি অন্য কিছু হ্যাঁ, বলি, বিছানায় উঠলাম ধর। ওটা আলাদা উদাহরণ আছে, দাঁড়া। আচ্ছা, হুম, ওটা আলাদা উদাহরণ দেখবে, অন হবে। ওটাও পরে দেখবি। হি ক্লাইম্বড আপ দ্য হিল, ঠিক আছে, এটা এটুকু রাখবে। এবার পরে আসো, আপ অন আনটু। এবার তোর বিছানা ওটা আমি দেখাচ্ছি, দেখ কেমন করে বিছানা ওঠে। এই আপ অন, অন টু, আপ অন আর হচ্ছে তোর অন টু, কখন কোনটা বসবে? যেমন হচ্ছে তোর এই একটা সারফেস আছে, টেবিল রয়েছে, হার্ড সারফেস, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে তোর আমাদের দরকার কি, এটা হার্ড সারফেস থাকতে হবে, মানে হচ্ছে তোর কি যেটা ভেদ করা যায় না এরকম। এবার অন্য একটা উপর থেকে যদি আমরা এখানে ঝাঁপ দিই এই টেবিলে, তখন সেখানে আমার অন টু ব্যবহার হবে। যেমন দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবিল, মানে কোনো কি উপরের একটা স্থান থেকে, কোথায় গেল, উপরের কোনো স্থান থেকে হচ্ছে তোর এখানে হচ্ছে তোর ঝাঁপ দিয়েছে, তাহলে সেখানে কি হবে? আমার অন টু হয়ে যাবে। এবার 2 নম্বর, আপন, যেমন হচ্ছে তোর এই একটা সারফেস, যেটা হচ্ছে হার্ড সারফেস, যেটা ভেদ করা যায় না। এবার নিচ থেকে, এই সারফেসের নিচ থেকে যদি আরো কেউ একজন এই সারফেস ঝাঁপ দেয়, সেক্ষেত্রেও কি হয়ে যাবে? আমার আপন। তুই যেমন বিছানায় উঠবি তখন কি হবে? এখানে লাফ দিয়ে যদি বিছানায় উঠিস তাহলে কি হবে? সেটা আপন। দ্য ক্যাট জাম্পড আপন দ্য টেবিল। আর তুই যদি ঝাঁপ দিস তাহলে কি হবে? পিঙ্কি জাম্পড আপন দ্য বেড। বোঝা গেল?
হ্যাঁ বুঝছি। হুম, ঠিক আছে, এই গেল আপন আর অন টু। এবার পরে আসো। এবার দেখো এই অফ, ও ডাবল এফ এর ব্যবহার। এটা কখন ব্যবহার হয়? যদি কোনো সাইট, আচ্ছা কি লিখছি, অ্যাপিয়ার। আচ্ছা এটাকে বাদ দাও, এখানে হচ্ছে তো কোনো একটা জিনিস যখন হচ্ছে তোর ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের অফ ইউজ করতে হয়। যেমন এক্সাম্পল, এই একটা বাইক যাচ্ছে, এই একটা কার আসতেছে, এই দুটো যদি ধাক্কা হয় বাইকটা ছিটকে গিয়ে পড়বে, তো সেই ক্ষেত্রে আমাদের অফ ইউজ হবে। যেমন এক্সাম্পল দিয়ে দেখি, দ্য বাইক ইজ অফ দ্য ট্রাক। ট্রাক মানে হচ্ছে এখানে ওই ট্রাক গাড়ি না, ট্রাক মানে হচ্ছে তোর রাস্তা, অথবা হচ্ছে তোর, হ্যাঁ রাস্তায় ধরে নিবি এটা, TRACK, ট্র্যাক। হ্যালো, হুম হুম। তুই তো ট্রাক গাড়ি আসছিস। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, একই জিনিস। মানে কি হইলো ব্যাপারটা, ট্রাক হইলো নাকি ট্র্যাক হইলো? ঠিক করে বলো। হ্যালো। শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। তাহলে মানে তুমি বলতেছিস তাহলে বিষয়টা মানে তুই বলছে তুই ট্র্যাক ট্রাক বলতেছিস নাকি ট্র্যাক বলতেছিস? আসছিস তো ট্র্যাক ট্রাক। বলছি। ট্র্যাক ট্র্যাক ট্র্যাক, হ্যাঁ, TRACK, ট্র্যাক, আরে তুই তো ট্রাক TRA। বলছিস রে। আরে ট্রাকটা ধাক্কা লেগেছে বাইকে, এবার বাইকটা যে ছিটকে পড়ে গেল না, রাস্তা থেকে হ্যাঁ ছিটকে পড়ে গেল না, এটাকেই হ্যাঁ। আমরা বলতেছি দ্য বাইক ইজ অফ দ্য ট্র্যাক। বোঝা গেছে? ও, তুই মিন ও, করতে চাচ্ছিস ওটা ধাক্কা লাগলো ছিটকে পড়ে গেল। এবার এই ওই ছিটকে যে পড়া থেকে, এফ ডাবল এফ না? হ্যাঁ অফ ডাবল এফ, হ্যাঁ অফ ডাবল এফ, ঠিক আছে এটা। এবার 11 আসো। হুম। ইনটু, ইনটু কখন বসবে? এই ধরো একটা সারফেস, এবার হচ্ছে তোমার, এই মিউট করো, মিউট করো, একদম খবরের আমি চিল্লাচিল্লি। ভিতরে প্রবেশ, তার আহ, জন্য। হ্যাঁ, এবার দেখো হচ্ছে ইনটু, ইনটু কি আছে, তো সফট সারফেস, কেউ যদি সফট সারফেসের উপর জাম্প, সফট সারফেসের উপর জাম্প করে তাহলে কি সেটা হচ্ছে তোর ভিতরে প্রবেশ করবে, তাই না? যেমন হচ্ছে তোমার রিভার, রিভার একটা কি সফট সারফেস, সেই ক্ষেত্রে কি আমরা ইনটু প্রিপোজিশন ইউজ করব। যেমন এক্সাম্পল, হি জাম্পড ইনটু দ্য রিভার। সেরকম ভাবে এক্সাম্পল, হি অ্যাডমিটেড ইনটু দ্য রুম। তাহলে রুমটা যদি আমি ঢুকি তাহলে কি হবে, রুমের ভিতরে ঢুকবো তাই না, দরজার ভিতরে দরজা খোলা থাকবে, সেখানে হচ্ছে তোর কি সার্ফ হিসেবে হাওয়া কাজ করবে, হাওয়া ভেদ করে আমরা ঢুকে গেলাম ইনটু দ্য রুম। এবার হচ্ছে তোমার দেখো আন্ডার। এই হচ্ছে তোমার ধরো হচ্ছে তোর একটা পার্স আছে, পার্স কি তার হচ্ছে তোর অনেক সময় আমরা হচ্ছে পার্স কি বিছানার নিচে রাখি, সেক্ষেত্রে নিচে কি থাকে, বেড থাকে, উপরে কি থাকে, তোশক থাকে, তাই না? এরকম যদি কোনো জিনিস থাকে যেটা হচ্ছে তোমার উপর দিকেও টাচ আছে আবার নিচের দিকেও টাচ করা আছে, মাঝখানে চাপা পড়ে আছে, সেক্ষেত্রে আমরা আন্ডার ইউজ করব। যেমন হচ্ছে তোর এক্সাম্পল, মাই পার্স ইজ আন্ডার দ্য ম্যাট্রেস, মানে হচ্ছে তোর মাদুরের নিচে, MATRESS, ম্যাট্রেস। তারপর সেকেন্ড এক্সাম্পল, দ্য ম্যান ইজ পেরাইস্ট, মানে হচ্ছে তোর কি চাপা পড়ে গেছে, পেরাইস্ট, PERISHED, পেরাইস্ট, আন্ডার দ্য ভেহিকেল, VEHICLES। এই ভেহিকেলস বানানটা হচ্ছে তোর ওই স্পেলিং মিস্টেক খুব দেয়, এটা মনে রাখবি। এখানে আরেকটা এক্সাম্পল লেখো, আবার পোকাগুলা, পোকাগুলা, মাস্ক পরে বই পড়তে হবে মনে হচ্ছে। হ্যাঁ দেখ এবার, এখানে আরেকটা এক্সাম্পল লিখবি, দ্য ম্যান ইজ আন্ডার, UNDER, আন্ডার দ্য শেড, SHAD, শেড মানে ছায়া, আন্ডার দ্য শেড অফ দ্য, আন্ডার দ্য শেড অফ দ্য ট্রি, TRW, এটা পরীক্ষায় দেয়, হ্যাঁ। এখানে হচ্ছে তোর আন্ডার জায়গায় আরো অনেক কিছু প্রিপারেশন দিয়ে রাখবে, যদি কোনো গাছের ছায়ার মধ্যে নিচে থাকে সেক্ষেত্রে আমরা দা 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 কি? দ্য শেড অফ দ্য ট্রি, শেড, SHADE, শেড অফ দ্য, দ্য প্রথমে প্রথমে দাদা। দ্য ম্যান ইজ
আন্ডার, দ্য ম্যান। হ্যাঁ, দ্য ম্যান ইজ আন্ডার দ্য শেড অফ দ্য ট্রি। তাহলে এই যে শেড আছে, এই শেডের নিচে যদি কেউ থাকে সেক্ষেত্রে আন্ডার ইউজ হবে। ঠিক আছে? হুম হুম হুম, বুঝছি এটা। এবার দেখো, এবার হচ্ছে তোমার 13 নাম্বার, বিনিথ, BENEATH, বিনিথের ব্যবহার। বিনিথ আমরা কখন ইউজ করি? ধরো এই একটা গাছ রয়েছে, এই একটা গাছ রয়েছে, গাছের নিচে হচ্ছে তোর একটা মানুষ রয়েছে। সেই মানুষটা হচ্ছে তোর দেখো ঠিক গাছের নিচে রয়েছে, কিন্তু গাছের থেকে ওর মাথার মধ্যে কিছুটা একটা ফাঁকা স্থান রয়েছে, তাই না? ফ্রি জায়গা রয়েছে। সেক্ষেত্রে কি করতে হবে আমাদের হচ্ছে তোর কি, বিনিথ ইউজ হবে। যদি এরকম পজিশনে থাকে কেউ তাহলে বিনিথ ইউজ হবে। তাহলে এক্সাম্পল কি, দ্য ম্যান ইজ বিনিথ দ্য ট্রি। এবার দেখো 14 নাম্বার, অ্যালং। অ্যালং কখন ইউজ হয়? ALONG, অ্যালং। এই ধরো হচ্ছে তোর কি সমুদ্র, এক পাশে সমুদ্র, এক পাশে হচ্ছে তোর সমুদ্রের পার, সৈকত। তো এই মানুষটি যদি এই সমুদ্রের পার আর হচ্ছে তোর সমুদ্র ঠিক হচ্ছে তোর বরাবর যদি লাইন দিয়ে চলে যায়, হাঁটতে থাকে, সেক্ষেত্রে আমরা অ্যালং ইউজ করব। যেমন দ্য ম্যান ইজ ওয়াকিং অ্যালং দ্য বিচ। বিচ, BEACH, বিচ মানে হচ্ছে তোর সমুদ্র সৈকত। আবার যদি কোনো মানুষ হচ্ছে তোর রাস্তা বরাবর, একটা রাস্তা আছে, সেই রাস্তা হচ্ছে তোর কি ধার বরাবর চলতেই থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, দ্য ম্যান ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড মানে হচ্ছে তো রোডের ধার দিয়ে চলতেছে। পনেরো নম্বর দেখো, 15 নম্বর কি বলছে হচ্ছে তোর অ্যাক্রস। অ্যাক্রস আমরা কখন ইউজ করব? যেমন হচ্ছে তোমার এই পাশে যেমন হচ্ছে তোর মাঝখানটা নদী, এই পাশে নদীর পার মানে হচ্ছে তোর রিভার ব্যাংক, এই পাশেও রিভার ব্যাংক। তো মাঝ বরাবর যদি আমরা এটাকে হচ্ছে কেটে চলে যাই, এক পাশ থেকে আরেক পাশ নদী পার করি, সেক্ষেত্রে কি হবে, আমি যাচ্ছি একদিকে, আবার হচ্ছে তোর আমাকে সাইড দিকে কি ওয়াটার কি প্রেসার দিচ্ছে আর এক দিকে যাওয়ার জন্য। তো এটাকে তখন আমরা কি তির্যকভাবে চলে যাব না? এই তখন এইসব ক্ষেত্রে আমাদের অ্যাক্রস ইউজ করতে হবে। যেমন হচ্ছে তোর হি ইজ সুইমিং অ্যাক্রস দ্য রিভার, এই একটা এক্সাম্পল গেল। আবার আরেকটা এক্সাম্পল দেখো, এ ফ্লক অফ বার্ড ইজ ফ্লাইং অ্যাক্রস দ্য স্কাই। যখন সে আকাশের দিকে ওড়ে, আকাশে ওড়ে এদিকে যাচ্ছে ধর, তাহলে হাওয়াটা যদি এদিকে থাকে তাহলে কি ওকে ঠেলবে এদিকে সাইড দিকে, সেক্ষেত্রে কি হবে, অ্যাক্রস ইউজ হবে। বুঝলেন? হুম। আচ্ছা, নেক্সট পেজে যাই। কত নম্বর? এটা কি দুবার আসছে নাকি রে? হ্যাঁ, এটা তো আরেকবার চলে আসছে কেন করি বা? কত অবধি হয়েছে রে? 15 অবধি, হ্যাঁ। 15, আহ, 15। হ্যাঁ, এবার 16 দেখো, ইন আর উইথিন এর মধ্যে ব্যবহার। ইন আর হচ্ছে তোর উইথিন। যেমন হি উইল গো ইন এ উইক অর ইন এ মান্থ। সেক্ষেত্রে আমরা কি বুঝবো, আফটার 7 ডেজ, 3 ডেজ, অথবা 3 ডেজ ইজ ওভার। মানে কি ইন এ উইক মানে হচ্ছে তোর কি এক উইকের মধ্যে যে কোনো সময়ে আসতে পারে, 3 দিন পরেও আসতে পারে, আবার 7 দিনের মাথায়ও আসতে পারে। এবার উইথিন বলছে কি, টাইমস অর হচ্ছে তোর এনি ডেজ, 3 ডেজ, এখানে তারা তারা লেখাটা বুঝতে পারছি না, একটু জুম করি। 7 ডেজ এর অবলিক দিয়ে কি লিখেছি দেখতো ওখানে? তাহলে তুই উল্টা বললি। না না, 7 ডেজ এর অবলিক দিয়ে কি বলছি ওখানে? 30 days। তো থ্রি ও ডেজ ও ইজ ওভার। ও থ্রি থ্রি ডেজ, ও ও 30 ডেজ, 30, হ্যাঁ। ও সরি সরি। তাহলে তুই উল্টা এক বললি। মাসের মধ্যে বললি। হ্যাঁ, মিটিংটা হবে তোর এটার আহ, মধ্যে, আস্তে ফেব্রুয়ারি 30-এ। আস্তে 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 বুঝতে পারিনি লেখাটা। আসতে না কথা, তোর না শোনাই যায় না, আর মোটা করে শোনা যায় বেশি। হ্যাঁ, এক্সাম্পল দেখো, হি উইল গো ইন এ উইক
অবলিক দিয়ে যদি মান থাকে তাহলে আমরা কি বুঝবো 7 দিন ওভার হয়ে যাবে অথবা 30 দিন ওভার হয়ে যাবে তারপরে সে আসবে। আর যদি বলে হচ্ছে তোর উইথিন এ উইক অর মান্থ তাহলে কি এই 30 দিন অথবা 7 দিনের মধ্যে যে কোনো দিন আসবে, সেক্ষেত্রে আমাদের উইথিন ব্যবহার করতে হবে। এবার দেখো হচ্ছে তোর লিভিং বিং বাই ফর হিজ ফর শোজ দ্য ক্রুয়েলটি। আচ্ছা, বাই কখন ইউজ হয়? যখন হচ্ছে তোমার কোনো লিভিং বিইং এর দ্বারা কোনো কাজ হয়, অথবা যখন যদি কোনো খারাপ কাজ বোঝায়, ক্রুয়েলিটি মানে হিংসা করা কোনো কিছু আছে এরকম, সেক্ষেত্রে আমার বাই ইউজ হয়। যেমন দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার, তা হান্টার কি একটা লিভিং বিং মানুষ, সেক্ষেত্রে আমার কি বাই বসেছে। অথবা আমরা যদি অন্যভাবে ধরি কি এটা একটা কি খারাপ কাজ, একটা জিনিসকে মেরে ফেলা, তো সেক্ষেত্রে কি হবে আমার বাই বসবে। এবার দেখো 17-18, 18 নন লিভিং বিং মানে কোনো যদি অন্য কোনো জড়বস্তু দ্বারা যদি কোনো কাজ হয় সেক্ষেত্রে কি হবে উইথ হবে। যেমন এখানে আবার স্টার দিয়ে নিচে লেখা আছে, যেমন হ্যান্ড ইজ ট্রিটেড অ্যাজ এ ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে তোর কি, তাহলে এটা কি ইনস্ট্রুমেন্ট কি নন লিভিং থিং, তাহলে মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলোকে আমরা অলওয়েজ নন লিভিং বিং হিসেবে ট্রিট করি, এটা মাথায় রাখবে। তাহলে এক্সাম্পল, দ্য দ্য হিল ওয়াজ কভার্ড উইথ স্নো, বাই স্নো হবে না। বলো তো, আমি বুঝলাম না। হ্যাঁ বোঝো নাই, ঠিক আছে। যদি কোনো নন লিভিং বিং হয় সেক্ষেত্রে কি নন লিভিং মানে কি জড়বস্তু দ্বারা যদি কোনো কাজ হয় সেক্ষেত্রে কি হবে আমার উইথ ব্যবহার হবে, উইথ। আবার মানুষের যে হাত পা আছে সেগুলোকে কি হয়, সেগুলোকে আমরা জড়বস্তু হিসেবে হচ্ছে তোর চিহ্নিত করে থাকি, ধরে নিই। তাহলে কোনো হাত দ্বারা যদি কাজ করে, যেমন হচ্ছে তোর আই রাইট, WRIT, আই রাইট, বাই দিয়ে স্ল্যাশ দিয়ে উইথ মাই লেফট হ্যান্ড, তাহলে হ্যান্ডটা তো আমার কি লিভিং বিং তাই না, মানুষের শরীর অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু আমরা হচ্ছে যখনই হচ্ছে তোর তোর এই প্রিপোজিশন বসাবো তখন এই হ্যান্ডটাকে কি আমরা নন লিভিং থিং হিসেবে ধরতে হবে। মানুষের শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গই হোক না কেন, যদি পা হয় সেটাকে আমরা কি নন লিভিং থিং ধরবো আমরা। তাহলে সেক্ষেত্রে কি হবে, নন লিভিং থিং ধরলে কি হবে, এখানে বাইরের জায়গায় বাই কাটে গিয়ে কি বসবে উইথ বসবে। তাহলে আই রাইট উইথ মাই লেফট হ্যান্ড, আমি আমার বাঁ হাত দিয়ে লিখি। আবার উপরের যে এক্সাম্পলটা আছে, দ্য হিল ওয়াজ কভার্ড উইথ স্নো, এখানে তো বোঝাই যাচ্ছে যে স্নোটা কি একটা নন লিভিং থিং, সেক্ষেত্রে আমার প্রিপোজিশন কি বসবে উইথ বসবে। বোঝাতে পারলাম? হ্যালো, হ্যাঁ, এবার হচ্ছে তো হুটা কবা, হু না খুলে বোঝা যায়। 19 নাম্বার দেখো, ইউজ অফ বিটুইন অ্যান্ড হচ্ছে তোর অ্যামং, অ্যান্ড হচ্ছে তোর কি অ্যামংগেস্ট, অ্যামং আর অ্যামংগেস্ট আর হচ্ছে তোর বিটুইন, এই দুটো কখন বসে। প্রথমে দেখি বিটুইন, বিটুইন ফর টু পার্সন অর হচ্ছে তোর টু গ্রুপস, মানে দুটো গ্রুপ যদি থাকে অথবা দুটো পার্সন যদি থাকে সেখন হচ্ছে তোর তখন হচ্ছে তোর বিটুইন বসবে। যেমন রাম হ্যাজ ডিসাইডেড টু ডিভাইড হিজ প্রপার্টি বিটুইন বোথ অফ হিজ সন, তাহলে বোথ মানে কি এখানে দুইজন বোঝাচ্ছে, তাহলে কি এখানে সামনে আমার বিটুইন বসলো। তাহলে অ্যামং কখন বসে, অ্যামং ইজ ইউজড মোর দ্যান টু পার্সন, মানে দুজনের বেশি হলেই তখন হচ্ছে অ্যামং বসবে। যেমন এক্সাম্পল, দ্য প্রিন্সিপাল উইল ডিস্ট্রিবিউট দ্য প্রাইজ অ্যামং দ্য স্টুডেন্টস অন দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, ইন্ডিপেন্ডেন্স ডে যেহেতু কি একটা ডে এর নাম তার আগে অন বসছে। আবার এখানে যেহেতু অনেকগুলো স্টুডেন্টের মধ্যে দিবে স্টুডেন্টস এস দেওয়া আছে অনেকগুলো স্টুডেন্ট, সেক্ষেত্রে অ্যামং বসলো, ঠিক আছে। এবার হচ্ছে তোর অ্যামংগেস্ট, অ্যামংগেস্ট কখন বসবে, এখানে কি লিখেছি ম্যাটার অফ ভাওয়েল, এটাও ঠিক সেম অ্যামং এর মধ্যেই, অ্যামং এর মতোই, কিন্তু এই অ্যামংগেস্টের পরে শেষে যদি হচ্ছে তোর ভাওয়েল থাকে, যেমন হচ্ছে তোর কি এক্সাম্পলটা দেখি, দ্য প্রিন্সিপাল উইল ডিস্ট্রিবিউট দ্য প্রাইজ অ্যামংগেস্ট আস, সেখানে আস যেহেতু আছে তাহলে ইউটা কি ভাওয়েল,
যদি এরকম শেষে ভাওয়েল থাকে তাহলে হচ্ছে তোর অ্যামংটা বদলে গিয়ে কি হবে, অ্যামংগেস্ট হয়ে যাবে। বুঝলেন? হুম, ঠিক আছে, আমি পরে যাই এবার। এবার 20 নাম্বার। হ্যালো। হ্যাঁ। ওই যে একটা জিনিস, ওই যে আমরা বলি না হ্যাঁ। ইভেন্ট মেড বাই মি, হ্যাঁ। তাহলে ও আমরা তো ওখানে ইসের জন্য বাইটা ইউজ করছি, কারণ ওটা তো লিভিং পার্সনের জন্য। হ্যাঁ, লিভিং পার্সন, এখানে হাত পাও তো বলে নেই, অঙ্গ প্রত্যঙ্গ হ্যাঁ হ্যাঁ, যদি বলে তখন হচ্ছে বাই হবে, না বাই উইথ হবে, উইথ 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 উইথ, হ্যাঁ। বুঝতে পেরেছি। এবার 20 নম্বর দেখো, ইউজ অফ বিসাইড আর হচ্ছে তোর বিসাইডস, একটা দেখো হচ্ছে তোর কি খালি ই আছে, একটা আছে কি এস যুক্ত হয়েছে। তাহলে বিসাইড কখন হয়, যখন ই থাকে। বিসাইড মানে হচ্ছে তোর কি পাশে, তাহলে শি ইজ সিটিং বিসাইড হার মাদার ইন দ্য হল। এবার বিসাইডস এর ব্যবহার করি, এস যুক্ত যখন থাকবে তখন কি হবে, ইন এডিশন মানে হচ্ছে তোর কি উপরন্ত। কিরকম এক্সাম্পল যদি দেখি, বিসাইড টেকিং ব্রেকফাস্ট আই টুক এ কাপ অফ টি, মানে কি ব্রেকফাস্ট তো খেয়েছি, তার সাথে সাথে কি তার পাশাপাশি আমি কি একটা হচ্ছে চাও নিয়েছি। যখন এরকম সিচুয়েশন বোঝাবে একটা জিনিস নিয়েছে তার উপরে আরও কিছু নিচ্ছে, তখন আমার বিসাইডস এস যুক্ত হয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। বুঝলি? আরেকবার বল না। বিসাইড, নর্মাল বিসাইড মানে কি পাশে, যখন আমার বিসাইডের সঙ্গে এস যুক্ত হবে না। যেমন শি ইজ সিটিং বিসাইড হার মাদার, তার মায়ের পাশে বসে আছে। এবার যখন এস যুক্ত থাকবে তখন কি হবে, ইন এডিশন মানে হচ্ছে তোর কি দুটো জিনিস নিচ্ছে, দুটো জিনিস হচ্ছে। যেরকম এক্সাম্পল যদি দেখি, বিসাইড টেকিং ব্রেকফাস্ট মানে হচ্ছে তোর ব্রেকফাস্ট নেওয়ার সাথে সাথে আই টুক এ কাপ অফ টি, মানে ব্রেকফাস্টও নিয়েছি তার সাথে সাথে আমি এক কাপ চাও নিয়েছি। সো সেক্ষেত্রে আমার কি হবে, বিসাইডস হবে, বিসাইডস এস যুক্ত হবে, নট বিসাইড ই যুক্ত, ই এর সাথে এস যুক্ত করে দিতে হবে। বুঝলে? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। হ্যাঁ। এবার দেখো 21 নাম্বার, 21 নাম্বার কি বলছে, ইনস্টেড অফ। ইনস্টেড অফ কখন বসবে, ওয়ান সেন্টেন্স অপোজ দ্য আদার সেন্টেন্স, মানে একটা সেন্টেন্স কি আর একটা সেন্টেন্সকে বিপরীতে হচ্ছে তোর কি, একটা সেন্টেন্স যদি বলে আমি ডাইনে যাবো আর একটা সেন্টেন্স বলবে বায়ে যাবো আমি, এরকম সিচুয়েশন হলে হচ্ছে তোর ইনস্টেড অফ হবে। যেরকম ইনস্টেড অফ টেকিং ব্রেকফাস্ট আই টুক এ কাপ অফ টি, মানে হচ্ছে তোর ব্রেকফাস্টের বদলে আমি কি খেলাম, এক কাপ চা নিলাম। তাহলে সেক্ষেত্রে কি হলো, আমাদের ইনস্টেড অফ বসবে, ইনস্টেডের সাথে অফটা একদম টোটালটাই একটা হচ্ছে তোর ক্লসের মধ্যে ধরে নিবি, ইনস্টেড অফ, ইনস্টেডের সাথে অলওয়েজ অফ বসে। এবার হচ্ছে তোর ইউজ অফ ইনস্পাইট অফ স্ল্যাশ দিয়ে ডেসপাইট, এটা মনে রাখবি ডেসপাইটের সাথে কখনো অফ হবে না, হ্যাঁ, শুধু ডেসপাইট বসবে, আর ইনস্পাইট যদি বসে তার সাথে অফ বসবে কম্পালসারি। কি বলছে, হোয়ার টু অপোজিট সেন্টেন্স ওয়ার ডেসক্রাইব, দুটো হচ্ছে তোর কি, আরেকবার বলো ভালো হবে এটা। হ্যাঁ 22 নাম্বার দেখো। 22 নাম্বার। হ্যাঁ, যেমন হচ্ছে তোর কি ইনস্পাইট আর ডেসপাইট, ইনস্পাইটের সাথে অফ থাকে অলওয়েজ, আর ডেসপাইটের সাথে কি বসে, অফ কখনো বসে না, হ্যাঁ, যেমন এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। আর যখন এটা কখন বসে এই সেন্টেন্স এই ওয়ার্ডগুলো, হোয়ার দ্য অপোজিট সেন্টেন্স ওয়ার ডেসক্রাইব, মানে দুটো কি অপোজিট বিপরীত সেন্টেন্স যদি পাশাপাশি বসে তখন আমার ইনস্পাইট আর ডেসপাইট ব্যবহার করি, ব্যবহার করে যুক্ত করি সেন্টেন্সটাকে। যেমন হচ্ছে তোর ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড রবি ফেল্ড ইন দ্য এক্সামিনেশন, মানে কি সত্ত্বেও, আমরা বলি না পরীক্ষা কঠোর পরিশ্রম করা সত্ত্বেও আমি পারলাম না জিনিসটা, সেক্ষেত্রে আমার কি ইনস্পাইট অফ বসবে। যেরকম ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড রবি ফেল দ্য এক্সামিনেশন। যেমন হচ্ছে তো রবি ফেল দ্য এক্সামিনেশন, এটা কি একটা কি নেগেটিভ পার্ট তাই না, ফেল করেছে। আর একটা কি ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড, ওয়ার্কিং হার্ড করা কঠিন কাজ করা মানে কঠোর পরিশ্রম করা, সেটা একটা পজিটিভ দিক। তাহলে দুটো কি বিপরীত সেন্টেন্স তাই না, এক্ষেত্রে নেগেটিভ পজিটিভ, এক্ষেত্রে এইভাবে বিপরীত বোঝানো হয়েছে। এবার দেখি ডেসপাইটের উদাহরণ। ডেসপাইট, এখানে যে অফটা হচ্ছে তোর কি কেটে দিয়েছি আমি তাই না, ডেসপাইটের সাথে কখনো অফ বসে না, শুধু ডেসপাইট বসে। ডেসপাইট হিজ কেয়ারলেসনেস পিয়ুষ টুট ফার্স্ট ইন হিজ ক্লাস, মানে কি এটার মানেটা হলো যে হচ্ছে তোর কেয়ারলেস মানে হচ্ছে বাংলায় কি বলে, কি বলে রে কেয়ারলেসকে, যত্নহীন নাকি? যত্নহীন। হ্যাঁ হ্যাঁ ওরকমই হবে।
মানে কোনো ডিসিপ্লিন নেই এরকম। তাহলে কেয়ারলেস হওয়া সত্ত্বেও কি পিয়ুষ কি হচ্ছে ক্লাসে ফার্স্ট হয়েছে। তাহলে কেয়ারলেস হওয়া এটা কি নেগেটিভ চিন্তা ভাবনা, আর ফার্স্ট হওয়া কি পজিটিভ চিন্তা ভাবনা একটা। তাহলে এরকম সেকেন্ড সেন্টেন্সের জন্য আমরা কি ডিসপাইট ইউজ করব। এখানে ইনস্পাইট বসাতে পারতাম। তাহলে ইনস্পাইট বসালে কি হতো, ইনস্পাইট অফ বসতো, যেহেতু আমি ডেসপাইট বসেছি তাহলে অফটা হবে না। যে কোনো দুটো একটা বসালেই হলো, দুটোর মধ্যে একটা। এরপরে যাই। হ্যাঁ দেখো 23 নম্বর, ইউজ অফ, কে আসলো রে, কেউ আসলো নাকি? রিঙ্কি, আচ্ছা রিঙ্কি। আহ, তারপরে দেখো হচ্ছে তোর ইউজ অফ হচ্ছে তোর কি কিসের ব্যবহার, বিকজ অফ এর ব্যবহার, ডিউ টু এর ব্যবহার, ওয়িং টু এর ব্যবহার, এগুলো কখন বসে? এগুলো হচ্ছে যখন কোনো কারণ বোঝায় তখন তখন হচ্ছে তোর এই বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু এসব বসে। যেরকম এক্সাম্পল যদি দেখি, ডিউ টু, হ্যাঁ এটা পরে যখন আপলোড করবো তখন একবারে দিয়ে দিবো সব। যেমন হচ্ছে আগেরগুলো এতদিন হচ্ছে তোমার আগেরগুলো দিয়েছি তো আমি, পিডিএফ দিয়েছি না একটা। হ্যাঁ হ্যাঁ, পরে বলছি, ক্লাসটা শেষ হোক আগে পরে বলতেছি। যেমন এক্সাম্পল দেখো, ডিউ টু, ওয়িং টু, বিকজ অফ হিজ কেয়ারলেসনেস মুকেশ ফেল ইন দ্য এক্সামিনেশন। তাহলে এক্সামিনেশন ফেল করেছে তার কারণটা কি, কেয়ারলেস। তাহলে এমন কারণ বোঝালে তখন হচ্ছে তোর কি ডিউ টু, ওয়িং টু, বিকজ অফ এসব বসবে। ডিউ এর সাথে কি ও, ওয়িং টু, ও ডব্লিউ আই এন জি, ওয়িং টু, হ্যাঁ ওয়িং টু। আর একটা আছে কি বিকজ অফ হিজ কেয়ারলেসনেস, কেয়ারলেস হওয়ার জন্য কি হয়েছে, মুকেশ এক্সামে ফেল করেছে। এবার আসা হচ্ছে তোর 24-এ, 24-এ অন টাইম, ইন টাইম। হ্যাঁ হ্যাঁ, কারণ কারণ বোঝানোর জন্য, যেমন কারণ এগুলো কি কমপ্লেক্স সেন্টেন্স তাই না, দুটো সেন্টেন্স একসঙ্গে রয়েছে না। হিজ কেয়ারলেসনেস এটা একটা সেন্টেন্সের পার্ট, আর হচ্ছে তো মুকেশ ফেল ইন দ্য এক্সামিনেশন এই একটা পার্ট। তাহলে এটা কি এগুলো কি প্রিপোজিশন দিয়ে যোগ করেছে সেন্টেন্স থেকে। তাহলে ডিউ টু, ওয়িং টু, বিকজ অফ হিজ কেয়ারলেসনেস মুকেশ ফেল ইন দ্য এক্সামিনেশন। তারপরে এবার আসা হচ্ছে তোর 24 নম্বর। হ্যাঁ, অন টাইম, ইন গুড টাইম। এটার মানে কি, অন টাইম মানে কি নাইদার বিফোর নর আফটার, মানে একদম একদম ফিক্সড টাইম, মানে একদম কি বলে ওটা রাইট টাইম যেটাকে আমরা বলি। দ্য ট্রেন ইজ রানিং অন টাইম। এবার ইন টাইম মানে কি, নট লেট, মানে কি লেট হয়নি কিন্তু কি ফাস্ট হতে পারে, ফাস্ট হতে পারে কিন্তু কোনোভাবেই লেট হবে না। যেমন দ্য প্যাসেঞ্জার শুড বি ইন টাইম ফর দেয়ার ট্রেন, মানে কি এরা তারা কি আগে আসতে পারে প্ল্যাটফর্মে, কিন্তু হচ্ছে তোর কি লেটে কখনো আসা যাবে না প্ল্যাটফর্মে, ট্রেন ছাড়ার। তাহলে সেক্ষেত্রে কি আসবে আমার ইন টাইম হবে। এবার ইন গুড টাইম বলতে কি বোঝাচ্ছে, উইথ হচ্ছে তোর কম্পারেবল, হ্যাঁ উইথ কম্পারেবল মার্জিন, মানে কি একটু লেট হলে কোনো অসুবিধা নেই, অথবা একটু ফাস্টে আসলেও কোনো অসুবিধা নেই। যেমন হচ্ছে তোর আই অ্যারাইভড অ্যাট দ্য থিয়েটার ইন গুড টাইম, মানে কি থিয়েটার মানে হচ্ছে থিয়েটার অথবা সিনেমা হল দেখবি হচ্ছে তোর কি সিনেমা শো হওয়ার পরেও তার অনেকেই চলে যায়, অনেকেই গিয়ে ঢোকে, আবার হচ্ছে তোর সিনেমা শুরুর আগেও অনেকে আসে, আবার একদম হচ্ছে তোর পাক্কা সময় ওখানে কি আসে। তো সেক্ষেত্রে কি হবে এখানে কম্পারেবল মার্জিন বলছে এখানে, মানে লেটে আসলেও চলবে আবার কি আগে আসলেও চলবে, সেক্ষেত্রে ইন গুড টাইম বসবো আমরা। তাহলে বোঝা গেল। হ্যাঁ এরপরে আসো, এবার দেখো হচ্ছে তোমার বাই, ইন সেন্স অফ টাইম। এই টাইমের ক্ষেত্রে অনেক সময় বাই বসে। এর ক্ষেত্রে এটার মানে কি নট লেটার দেন, মানে হচ্ছে তোর এই সময়ের পরে না, এই সময়ের আগে হতে পারে কি এই সময়ের পরে হবে না, একটা ফিক্সড টাইমের পরে। যেমন এক্সাম্পল যদি, প্লিজ
বি অ্যাট হোম বাই 8 PM, মানে কি 8টার মধ্যে বাড়ি আসা যায়। এটা হচ্ছে তোর এর উদাহরণ। এবার আরেকটা একদম, বাই দ্য এন্ড অফ দিস ইয়ার মাই স্টাডি উইল হ্যাভ ফিনিশড, মানে কি এই বছরের শেষে আমার কি পড়া শেষ হয়ে যাবে। সেক্ষেত্রেও কি আমরা বাই বসাবো, এখানে যেহেতু সময়ের ব্যাপার বোঝাচ্ছে। আবার ঘড়ি দেখার সময় হচ্ছে তোর ঘড়িতে কটা বাজে, সেক্ষেত্রেও কি আমরা বাই ইউজ করি। হোয়াট ইজ দ্য টাইম বাই ইন ওয়ার ওয়াচ, এটা লিখে রাখতো। হোয়াট ইজ দ্য টাইম বাই ইন তো একসঙ্গে বসবে না, দাঁড়া এটার এক্সাম্পলটা দেখতে হবে। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, WATCH, যেহেতু সময়ের কথা বলছে সেক্ষেত্রে এখানে বাই বলবে, বাইটা এখানে শূন্যস্থান আছে। তাহলে এই সেন্টেন্সটা লিখে রাখো ওখানে বইয়ে, বইয়ে খাতায় যেখানে পাস লিখে রাখ, পরীক্ষায় আসে এটা। এটার মানেটা কি, আমার গুরুত্ব, ঘড়িতে কটা বাজে? হ্যাঁ 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 হ্যাঁ, তোমার ঘড়িতে কটা বাজে হয়েছে তোলা। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, হলো হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। পরটাতেই। এবার দেখো হচ্ছে তোর জিরান্ট, ইউজ অফ জিরান্ট। জিরান্ট কোনগুলো হচ্ছে তোর, যেগুলোতে কি অসমাপিকা ক্রিয়া থাকে না, সেগুলোতে কি আমরা জিরান্ট ইউজ করি। জিরান্ট কিভাবে ইউজ করে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে। যেমন একটা এক্সাম্পল লিখেছি এখানে, স্টপ রাইটিং, লেখা বন্ধ করো। তারপরে এই স্টপ দিয়ে আমরা সবগুলোকে লিখতে পারি। তো এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো হচ্ছে তোর কি জিরান্ট ইউজ করে। যেমন হচ্ছে তোর কি এনজয়, স্টপ এনজয়িং। তারপরে ডিসলাইক, স্টপ ডিসলাইকিং। তারপরে হচ্ছে তোর এগুলো সবগুলো এইভাবে ইউজ করা যায় আর কি। এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, তবু দেখে রাখিস। এই যে ওয়ার্ডগুলো আছে, ডিফার, অ্যান্টিসিপেট, ফিনিশ, ফিশ, FISH, ফিশ লিখছি না এখানে এটা ফিশ হবে না, ফিনিশ হবে, FINISH, ফিনিশ, ফিনিশ হবে, ফিনিশ। এটা হচ্ছে পোস্টপোন, এটা হচ্ছে পারফর্ম, এটা হচ্ছে তোর কি প্রেফার, PREFAR, প্রেফার, কমপ্লিট, হেট, ডিটার, DETER, ডিটার, রিস্ক, অ্যান্টিসিপেট, PATE, অ্যান্টিসিপেট। তারপর হচ্ছে তোর ডিফার, DEFER, ডিফার। ডিফার কখন হয়, যখন হচ্ছে তোর মতবিরোধ হয় তখন সেটা ডিফার বলা হয়। তাহলে হচ্ছে তোর জিরান্ট কিভাবে ব্যবহার হয়, বি ভার্ব প্লাস হচ্ছে তোর ইউজ টু প্লাস হচ্ছে তোর জিরান্ট, বি ভার্ব প্লাস হচ্ছে তোর এডিটেড টু প্লাস জিরান্ট। আচ্ছা ইউজ টু কখন ইউজ হয়, ইউজ টুর ব্যবহার এগুলো লেখা হয়নি না টোটালটা, পরেরটা দেখি, এক্সাম্পল লেখা হয়নি। ইউজ অফ দ্যাট, সে ঠিক আছে। হ্যাঁ দেখছো? হ্যাঁ হ্যাঁ দেখতেছি আমি, আছি আছি। শোনা যায় না। আর বলি নাই কিছু এখনো। এই যে হচ্ছে তোর যে স্পিডটা যাচ্ছে না 13, 14, এটা যখনই দেখবি জিরো হয়ে যাবি তখনই ভাববি হচ্ছে তোর কি নেট কেটে গেছে। যেমন হচ্ছে তোমার এই যে জিরান্টের আরো কিছু ইউজ আছে। যেমন হচ্ছে তোর কি ইউজ টু যদি আমরা ইউজ করি কোনো সেন্টেন্সে, সেক্ষেত্রে কি হবে, আমার জিরান্ট ব্যবহার হবে। যেমন হচ্ছে তোর আই, এটার এক্সাম্পল লিখে নাও, ইউজ টু এর এক্সাম্পল। হ্যাঁ, আই ওয়াজ ইউজ টু গোয়িং, তুই লিখতেছিস নাকি? হ্যাঁ লিখতেছি, কেন দেখা যায় না লেখা, হ্যাঁ লিখছো, দেখা যাচ্ছে আমার না কিন্তু। দাঁড়া দেখতে পাচ্ছি না কেন? না, কালিটা মোটা করে দিই। এবার ঠিক আছে।
না না একটু হুম, স্ক্রিন আটকায় গেছিল। ও আচ্ছা আচ্ছা, তাহলে দেখ, আই আই ওয়াজ ইউজ টু গোয়িং দেয়ার, THERE, মানে সেখানে আমি যেতাম। তো সেক্ষেত্রে কি হচ্ছে, তোর ইউজ টু ব্যবহার হচ্ছে। তারপরে হচ্ছে তোর এডিক্টেড টু, এটার এক্সাম্পল দেখ। এডিক্টেড টু মানে কি, আসক্ত। যেমন হচ্ছে হি ইজ অ্যাডিক্টেড টু, ADDIC, অ্যাডিক্টেড টু স্মোকিং, SMOK, স্মোক, তার সঙ্গে কি হলো, জিরান যুক্ত হলো, ING, স্মোকিং। টেকেন টু, এটার এক্সাম্পলটা এখন মাথায় আসছে না, এটা পরে লেখাবো, রাখ এটা। এবার দেখ হচ্ছে তোর এই যে সেন্টেন্স গুলো আছে, এই যে ওয়ার্ড গুলো রয়েছে, যেমন হচ্ছে তোর লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, ইন অ্যাডিশন টু, প্রোন, PRON, প্রোন, প্রোন টু, এটা এম লিখছি না, ওটা এম হবে না, এন হবে, PRON, প্রোন টু। তারপরে হচ্ছে তোর অবজেক্ট টু, সাবজেক্ট টু, ফলোড বাই জিরান। এই যে সেন্টেন্সগুলো আছে, এই যে তোর ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো যদি আমি বসাই, তাহলে সেক্ষেত্রে ভার্বের সঙ্গে কি হবে, ING যুক্ত হবে। একটা যদি উদাহরণ দিই, ইন এডিশন টু, আচ্ছা এর এক্সাম্পলগুলো, এটা ডিউ লিখে রাখ, ডিউ লিখে রাখতে শেষে, তারপরে দেখে শুনে একটা এক্সাম্পল ভালো দেখে দিতে হবে এটার। আবার যদি ক্যান্ট হেল্প থাকে, সেক্ষেত্রে কি হবে, জিরান্ট হবে। এটার উদাহরণ যদি লিখি আমরা, আই কান্ট হেল্প ইউ, আই কান্ট হেল্প গোয়িং দেয়ার, এটা কেমন লাগতেছে সেন্টেন্সটা, ঠিক আছে, এটা দেখে শুনে লিখতে হবে, ভুল এক্সাম্পল দিলে আবার মুশকিল। এটাও ডিউ রেখে দাও, তাহলে এই দুটো জিনিস আমার ডিউ হইলো এখানে, জিরান্টের। ঠিক আছে, পরে মনে করে দিস আমাকে। এবার দেখো 27 নম্বর, এটাই শেষ না রে? হ্যাঁ এবার দেখো কি বলছে, ইউজ অফ দ্যাট, দ্যাট এর ব্যবহার। এ নাম্বার অপশন কি বলছে, দ্য সেম ফলোড বাই দ্যাট, মানে দ্য সেম যদি ইউজ করি সেক্ষেত্রে কি হবে, আমার দ্যাটটা কি তার পিছনে বসবে। যেমন দিস ইজ দ্য সেম বুক দ্যাট আই ওয়ান্ট, তাহলে দ্য সেম বসছে যেহেতু, সেক্ষেত্রে কি হচ্ছে, আমার দ্যাট বসলো। তারপরে যদি সেন্টেন্সে সাচ, SACH, সাচে, সাচ স্পেস দিয়া এ, এটা যদি থাকে, এটা হচ্ছে তোর দ্যাট ইউজ করে। যেমন আই হ্যাভ নেভার সিন সাচ এ ম্যান দ্যাট ইউ হ্যাভ ডেসক্রাইবড, মানে তুমি যেমন বলেছো সেরকম মানুষ আমি কখনো দেখিনি। তো সেক্ষেত্রে কি হচ্ছে, দ্যাট বসেছে যেহেতু সাচ এ ম্যান লিখেছি আমরা। এবার সুপারলেটিভ ডিগ্রি ফলোড বাই দ্যাট, তো ডিগ্রি আমরা পড়েছি ছোটবেলা, মনে আছে? হ্যাঁ গুড, বেটার, বেস্ট, তারপরে কি আছে আরো, টল টল টল, টলার, টলেস্ট, তারপরে যদি বিউটিফুল থাকে তাহলে কি হয়, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এই তিনটা ডিগ্রি। পজিটিভে কি হবে, বিউটিফুল, কম্পারেটিভ কি হবে, মোর বিউটিফুল, আর হচ্ছে তোর কি, সুপারলেটিভ কি হবে, মোস্ট বিউটিফুল। হ্যাঁ, সে কথা যদি থাকে সেক্ষেত্রে কি হয়, সামনে তো দা বসে, এর আগের দিন পড়েছি তাই না, দায়ের ব্যবহার পড়ালাম না আগের দিন, আর্টিকেল, সেক্ষেত্রে কি হয়, সুপারলেটিভ ডিগ্রি আগে কি দা বসে। তাহলে হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট দ্যাট ইউ নো, তাহলে এই ক্ষেত্রে যদি আমরা হচ্ছে তোর কি, সুপারলেটিভ ডিগ্রিকে যদি আরো এক্সটেন্ড করি, দ্যাট ইউ নো যদি লাগাই, সেক্ষেত্রে ইউ নো যদি লাগাই, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমার
দ্যাট দিয়ে সেন্টেন্সটাকে কি যুক্ত করতে হবে। তাহলে হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট দ্যাট ইউ নো। এই গেল আমাদের কি, এই গেল আমাদের প্রিপোজিশন। দাঁড়া এবার এটাকে ক্লোজ করি।